বিশ্ব গণমাধ্যমে আবার শেখ হাসিনা শিরোনাম হয়েছে এবং শেখ হাসিনার এই প্রভাব ঠেকাতে ইউনুস সেন্টার একেবারে আদা জল খেয়ে নেমেছে। আসুন আজকে বিশ্লেষণ করি কি ঘটনা ঘটেছে। পাশাপাশি শিখা অনির্বাণ সম্পর্কে কিছু আপডেট রয়েছে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে ভারতীয় প্রচার মাধ্যম এনডিটিভিতে এবং তারপর সেই সাক্ষাৎকারকে কেন্দ্র করে সারা পৃথিবীর উল্লেখযোগ্য গণমাধ্যম নিউজ করেছে এবং শেখ হাসিনা সেখানে যে বলেছেন তিনি এবছরের মধ্যেই বাংলাদেশে ফিরে আসবেন সেটি ফলাও করে প্রচার পেয়েছে। সোর্স নিউজের সূত্রে জানিয়েছে যে কমপক্ষে 256টা আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার এই সংবাদটি প্রকাশিত হয়েছে। এর বাইরেও চায়না, মালয়েশিয়া তাদের স্থানীয় ভাষায় এই নিউজ প্রচার করেছে। এই যে 2 বছর আগে যাকে ফ্যাসিস্ট বলা হলো, প্রায় 2 বছর, আজকে সারা পৃথিবীতে তাকে কেন্দ্র করেই একটা বিশাল আগ্রহ সৃষ্টি হয়েছে। কেন এই আগ্রহটা? আমাদের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদ তিনি দেখলাম যে মিডিয়ায় বলছেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না, এ ব্যাপারে নাকি আদালতের নিষেধাজ্ঞা আছে। তো বাংলাদেশের প্রচার মাধ্যম তো শেখ হাসিনার বক্তব্য প্রচার করেও না তেমন। এই যে কিছু দালাল মিডিয়া আছে তারা তো আদালতের দোহাই দেন আর যাই দেন, তারা শেখ হাসিনার ভালো কোনো খবর প্রচার করে না। তাহলে ডক্টর জাহেদের উচিত না যে সারা পৃথিবীর গণমাধ্যমকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া বা ধমক দেওয়া যে তারা যেন শেখ হাসিনার নিউজ প্রচার না করে? শেখ হাসিনা আজকে সারা পৃথিবীতে একটি বাস্তবতা এবং পরিবর্তিত এই জিও পলিটিক্যাল সিচুয়েশন বলেন, সাউথ এশিয়ার রাজনীতি বলেন, যে পরিবর্তনগুলো হচ্ছে এবং নিকট ভবিষ্যতে হবে, সেখানে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। প্রধানমন্ত্রীর উপদেষ্টা কি বললো বা না বললো তাতে কিছু যায় আসে না। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো এই যে বিশ্বজুড়ে শেখ হাসিনার যে ইমেজ, আবার প্রচার মাধ্যমে শেখ হাসিনা তার যে প্রভাব আপাতত দৃশ্যমান হচ্ছে, এতে ঘুম হারাম হয়ে গেছে এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা, বিশ্ব বাটপার উপাধি পেয়েছেন যিনি, সেই ডক্টর ইউনুসের। ডক্টর ইউনুস সেন্টার বিশাল বাজেট নিয়ে নেমেছেন পৃথিবীব্যাপী শেখ হাসিনার ইমেজকে ক্ষতিগ্রস্ত করতে এবং এই প্রভাবকে কমিয়ে আনতে, এবং বিশাল বাজেট নিয়ে নেমেছে ইউনুস সেন্টার এবং 3টি লবিস্ট ফার্ম তারা ভাড়া করেছে। আপনারা দেখেছেন কিছু সাবেক কূটনীতিক হঠাৎ করে সোচ্চার হয়েছে, যারা একসময় বাংলাদেশে মার্কিন দূতাবাসে কাজ করতেন। তার মধ্যে একজন হলো যিনি ডেপুটি হেড অফ মিশন ছিলেন, মিস্টার জন এফ ড্যানিলোভিচ। এই জন এফ ড্যানিলোভিচকে আপনারা অনেকেই হয়তো চেনেন। আমাদের এই যে তৃতীয় মাত্রার যে জিল্লুর রহমান আছে, তিনি ইউএস ফান্ডে এই রেজিম চেঞ্জের জন্য অনেক প্রোগ্রাম করেছেন। তার প্রোগ্রামে কিন্তু এই জনকে দেখা যেত এবং জন শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য অনেক চেষ্টা করেছে, তখন পারেনি। আর এখন তো সে এক্স ডিপ্লোম্যাট, এখন তো তার কোনো এক্সিকিউটিভ পাওয়ারও নেই। তো ওই যে ইউনুস সেন্টার যেটা বলছিলাম যে লবিস ফার্ম ভাড়া করছে, এই লবিস ফার্মও এখন আর ভালো কাউকে পায় না। এসব পতিত জনের মতো মাল টাল দিয়ে জন কি বলছে, শেখ হাসিনা নির্বাসনে নইলে জেলের মধ্যে মৃত্যুবরণ করবে। শেখ হাসিনা কি হবে না হবে এটা তো জনের হেডে খাওয়ার কথা না। জন ইজ এ গন কেস, লং এগো বাংলাদেশ থেকে চলে গেছে। জনের এই ব্যর্থ মন্তব্য শুনে আবার মনে পড়ে সে হেনরি কিসিঞ্জারের কথা। 71 সালে হেনরি কিসিঞ্জার বলছে যে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু বাংলাদেশ স্বাধীন হবে না। আবার যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন বলেছে স্বাধীনতা পাইছে ঠিক আছে, 6 মাসের বেশি এই দেশ চলবে না। তো আজকে তো 55 বছর পার হয়ে গেল, হেনরি কিসিঞ্জার তো কদিন আগে মারা গেছে। সো এই হলো বাংলাদেশ, এই হলো বাংলাদেশের রিয়েলিটি। সুতরাং এই জনের মতো পতিত কিছু ডলার খোর যারা বহুত আগে বাংলাদেশে কাজ করে গেছে, তারা কি বললো না বললো আর তাই দালাল মিডিয়া সেটা প্রচার করলো কিনা, তাতে কিন্তু কিছু যায় আসে না। বাংলাদেশের রাজনীতি ইজ টেকিং ইটস ওন ডিরেকশন এবং সেভাবেই
হবে। আর গতকালই বলেছিলাম ক্যান্টনমেন্টে যে শিখা নির্মাণ সেটাকে জেনারেল ওয়াকার খানের নেতৃত্বে নিভিয়ে দেওয়া হয়েছে, এবং এই যে 7 দিনের বেশি এটা বন্ধ ছিল, এটা নিয়ে কিন্তু সেনানিবাস থেকে বা কারো পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট আসেনি। যখন আমরা প্রতিবাদ করলাম, অনেকেই ইউটিউবে এটার প্রতিবাদ করেছে, শুধু প্রতিবাদ না, পুরো সেনানিবাসের ভেতরেও আর্মি অফিসারদের একটা বড় অংশ ভীষণ ক্ষুব্ধ হয়েছে, কিন্তু ডিউ টু দেয়ার ডিসিপ্লিন তারা হয়তো বলেন নাই, কিন্তু তারা অনেকেই সেনা প্রধানের উপর স্পেশালি ক্ষুব্ধ হয়েছে যে কেন এই শিখা নির্মাণ বন্ধ করা হলো। এখন একটা লেম এক্সকিউজ দেখানো হচ্ছে যে কারিগরি ত্রুটির কারণে কি সব জ্যাম ট্যাম হয়ে গেছে, এই জন্য এটা নাকি জ্বলছিল না, এই জন্য বন্ধ করা হয়েছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি লাই। এটা এত ফাইন টিউন করে ম্যানেজ করা যে এই ধরনের এইটা জমে গেছে, ওইটা বন্ধ হয়েছে, এটা কোনো কিছুই অ্যাকসেপ্টেবল না। এটা বন্ধ করা হয়েছিল জামাতি ধ্যান ধারণা থেকে, কিন্তু এখন যেহেতু দেশব্যাপী একটা নেগেটিভ রিয়াকশন দেখা যাচ্ছে, এখন তারা আবার ওইটা চালু করার পথ খুঁজতেছে। আমি জানি না চালু করবে কিনা, কিন্তু আমরা বলছি যে অবশ্যই শিখা অনির্বাণ চালু করতে হবে। শিখা অনির্বাণ কোনো অবস্থায় নিভে যাওয়ার মতো নয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার শরীরটা আসলে খুব ভালো যাচ্ছে না, বিশেষ করে আমার কাশি। আমি এই যে রেকর্ডগুলো করি, আমি খুব এডিট করে করে করি, মানে মাঝখানে এত কাশি আসে। আর আমার ছোটবেলায় অ্যাজমা ছিল, সেইটা আবার ব্যাক করেছে। তো একটা জিনিস হলো যে আমি আগামীকাল অস্ট্রেলিয়া থেকে বাইরে যাব, 19 দিনের জন্য আমি বাইরে থাকবো। সুতরাং আমি বাইরের থেকেও আপনাদের জন্য শো করব, বাট কখনো একটু সময়ের হেরফের হবে। বাট আমি কালকে মালয়েশিয়া যাব, তারপরে অন্য একটা দেশে যাব 11 তারিখে। এই ভিডিওতে যাকে নিয়ে কথা বলবো তিনি একজন মহান মানুষ, পৃথিবী বিখ্যাত, পৃথিবীর ব্যতিক্রম ধর্মী নোবেল বিজয়ী। পৃথিবীতে এই ধরনের নোবেল আর কেউ পাননি, ঠিক আছে? সেই নোবেল বিজয়ী আমাদের গর্বের ধন, বাংলাদেশের যার জন্ম, যার জন্য আমরা গর্বিত, তিনি হচ্ছেন আমাদের প্রিয় মানুষ, বিশিষ্ট নোবেল বিজয়ী, বিশিষ্ট রোহিঙ্গা বিশেষজ্ঞ, বিশিষ্ট মুসলিম বিশ্বের প্রধান ব্যক্তিত্ব, আমাদের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোশ্যাল বিজনেসের উদ্যোক্তা, ক্ষুদ্র ঋণের উদ্যোক্তা, 3-0 উদ্যোক্তা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3-0 দিয়ে আজ পর্যন্ত কোথায় কি হয়েছে কেউ কি জানেন? জানেন না। সোশ্যাল বিজনেস কাদেরকে কি উদ্বুদ্ধ করেন বাংলাদেশে, এটার বাস্তবতা কি হয়েছে, কি হচ্ছে, কিন্তু এটা দিয়ে তিনি বহু টাকা পয়সা ইনকাম করে ফেলেছেন। সোশ্যাল বিজনেস, যাই হোক, সোশ্যাল বিজনেস ডে পালন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এখন বাংলাদেশে আছেন এবং তার জন্মদিন পালন করেছেন। জন্মদিন পালন করে বাংলাদেশে যে 700-র উপরে শিশু মারা গেছে, 700-র উপরে শিশু হামে মারা গেছে, সেই পরিবারগুলোর সাথে তিনি প্রহসন করেছেন, ঠিক আছে? তিনি সেই পরিবারগুলোকে তাচ্ছিল্য করেছেন। সোশ্যাল বিজনেস ডে এবং তার জন্মদিন উপলক্ষে তিনি একটা নতুন তথ্য দিয়েছেন আবার। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাকে যেভাবে রাজি করিয়েছে তাকে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য, এবং সেই অনুষ্ঠানে তিনি বলেছেন নাহিদ ইসলাম একজন মানুষ নয়, নাহিদ ইসলাম হলো ইতিহাস। এর আগে মাহফুজ আলমকে বলছেন, তিনি আমেরিকায় গিয়ে, মাহফুজ আলম হচ্ছে মাস্টার মাইন্ড। মাহফুজ আলম এখন খরচ হয়ে গেছে, এখন আর মাহফুজ আলমের কোনো নাম ডাক নাই। মাহফুজ আলম এখন ডক্টর ইউনূস সাহেবের পাশে আর আসে না, ইউনূস সাহেব মাহফুজ আলমকে আর ডাকে না, মাহফুজের খানা শেষ, ঠিক আছে? এখন ধরেছে কাকে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিরাট ভূমিকা পালন করেছে সেই সময়ে, আর এখন নাহিদ ইসলামকে ধরেছে আবার। নাহিদ নতুন কোন চক্রান্ত হচ্ছে এদেরকে নিয়ে, আবার নাহিদ ইসলামকে বলেছে ইতিহাস, ঠিক আছে? সেই তথ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য রাজি করাতে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ঠিক আছে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আহ্বানে বা অনুরোধে তিনি রাজি হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতে, ঠিক আছে? আচ্ছা, সেটা হচ্ছে 28শে জুন তিনি এই কথা বলেন, ঠিক আছে? সেই দিনের ঘটনার স্মৃতিচারণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আসিফই সেই তরুণ যে আমাকে এই দায়িত্ব নিতে জোর করেছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, শেখ হাসিনা পতনের সময় আমি প্যারিস অলিম্পিকে অংশ নিতে ফ্রান্সে অবস্থান করছিলাম।
ঠিক আছে, সেটা আমরা জানি। আসিফ মাহমুদ তখন বারবার তার সাথে কথা বলে ফোনে যোগাযোগ করে চেষ্টা করেন। শুরুতে ডক্টর ইউনূস আসিফের এই অনুরোধ ফিরিয়ে দিয়েছিলেন। বাপ রে বাপ, ডক্টর ইউনূস বলেন, আমি বারবার আসিফকে বলছিলাম অন্য কাউকে খুঁজে নাও, আমি এ ধরনের কাজের জন্য উপযুক্ত নই, আসলেই উপযুক্ত নই, এই লোকটি আসলেই উপযুক্ত নই, একটা অপদার্থ, একটা চিটিং, একটা বাটপার, একটা মানে মানে প্রতারণা করতে করতে বিখ্যাত হয়ে গেছে, বিখ্যাত প্রতারক এইটা বলা যায়, পৃথিবী বিখ্যাত একজন প্রতারক, বাংলাদেশের অ্যাপস্টেইন। ঠিক আছে, আমি শুধু সেই কাজগুলোই করি যা করতে আমি আনন্দ পাই। প্রতারণা করতে উনি আনন্দ পান, ঠিক আছে, মানুষকে ঠকাতে উনি আনন্দ পান, দেশকে ঠকাতে উনি আনন্দ পান। তিনি জীবনে কোনোদিন ব্যাড ট্যাক্স দেননি। জবাবে আসিফ মাহমুদ তাকে বলেছিলেন, অনেক দেরি হয়ে যাচ্ছে, পুরো দেশ একটি সরকারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, আপনি রাজি না হওয়ার কারণে 3 দিন ধরে দেশে কোনো সরকার নাই। এটা মনে হয় যেন ডক্টর ইউনূস জানে না, ওখানে বসে দেশে যে কোনো সরকার নাই ডক্টর ইউনূস জানে না। আসিফ তাকে জানিয়েছে যে দেশে কোনো সরকার নাই। উনি হাসপাতালে, মনে কোন হাসপাতালে কতক্ষণ ছিল। আসিফের এই কথার পর ডক্টর ইউনূস, এবং হাসপাতালে তার অপারেশন হচ্ছে, তারপর ওই দিনই উনি চলে এসেছেন। কিভাবে আসলেন? এই কথার পর ডক্টর ইউনূস দায়িত্ব নিতে সম্মতি জানান। সম্মতি দেওয়ার সাথে সাথেই আসিফ তাকে বলেন, যত দ্রুত সম্ভব বিমানের টিকিট কেটে চলে আসুন, প্রথম ফ্লাইটে চলে আসুন। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের আরেক শীর্ষ নেতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামেরও ভূয়সী প্রশংসা করেন ডক্টর ইউনূস। নাহিদকে ইঙ্গিত করে তিনি বলেন, সে কেবল একজন ব্যক্তি নয়, সে নিজে একটি ইতিহাস, নিজেই একটি ইতিহাস। তিনি বললেন, নাহিদ হলো আমাদের ইতিহাস। নাহিদ বিশাল ব্যাপার। নিরাপত্তা বাহিনীর চরম দমন পীড়ন সত্ত্বেও নাহিদ ইসলাম যেভাবে ছাত্র আন্দোলন সফল করে সরকার পতন ঘটিয়েছেন, তার কৃতিত্ব দেন ডক্টর ইউনূস। আচ্ছা, ঠিক আছে। তিনি বলেন, তারা সব ধরনের চেষ্টা করেছিল, মানুষ হত্যা করেছে, সহকর্মী শিক্ষার্থীদের হত্যা করেছে। 3 সপ্তাহে রাজপথে 1400 প্রাণ হারিয়েছে, মানুষ প্রাণ হারিয়েছে। সেখানে নাহিদ ইসলামও ছিল। নাহিদ ছিল সবার সামনে, নাহিদ সবার সামনে ছিল, কিন্তু নাহিদের কিছু হয়নি। ওই মিছিলের পিছনে যে ছিল সেই মারা গেছে, যে ছেলেটা উকি দিয়ে দেখতে গেছিল সেই মারা গেছে। যে নাহিদ তো সামনে ছিল, পুলিশ যখন গুলি করলো, সামনে দিয়ে গুলি করে, তো সামনে দিয়ে গুলি করে নাহিদকে পাশ কাটিয়ে, হাসনাতকে পাশ কাটিয়ে, সার্জিসকে পাশ কাটিয়ে, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াকে পাশ কাটিয়া ওদের বগলের নিচ দিয়া পিছনে, মাঝখানে আর কারো গায়ে লাগেনি, পিছনে একটা ছেলের গায়ে গুলি লেগেছে এবং সে মারা গেছে। তা কিভাবে সম্ভব এটা? এরা সামনে ছিল, কেউ আহত নিহত হয়েছে শুনেছেন কোথাও? সামনের সাথে কেউ মারা গেছে? যত আননোন লোক মারা গেছে, ওরা গুলি করে মেরে ফেলছে, ওরা গুলি করে মেরে ফেলছে। মেটিকুলাস ডিজাইন, গুলি করে মেরে মানুষকে উত্তপ্ত করেছে, রাজপথ উত্তপ্ত করেছে, যে হ্যাঁ মারামারি হচ্ছে, পুলিশ 1400 মেরে ফেলছে, ভোকাস। 1400-র মধ্যে এখন 500 ফেরত আসছে, শহীদ ফেরত আসছে। হাস্যকর ব্যাপার। যাই হোক, ইউনূস তার ষড়যন্ত্র নিয়ে আছে, এখনো বহাল তবিয়তা আছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি ইউনূস সাহেবকে আরো 50 বছর হায়াত দাও আল্লাহ।